কামাখ্যা থেকে শিলং হয়ে মেঘালয় ভ্রমণ পর্বের আজকের ভিডিওটি হলো তৃতীয় পর্বের ভিডিও। দর্শক বন্ধুদের আবারও স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা যাব চেরাপুঞ্জি, আর আপনাদের চেরাপুঞ্জির বিভিন্ন আকর্ষণীয় জায়গা ঘুরে দেখাব। এছাড়া সমস্ত জায়গার খুঁটিনাটি আলোচনা করব। নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ। সকাল ৮টার মধ্যে প্রাইভেট গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। নতুন দর্শক বন্ধুদের বলছি, যারা আমাদের প্রথম কিংবা দ্বিতীয় পর্বের ভিডিওগুলো দেখেননি, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাতে আপনাদের বুঝতে সুবিধে হবে আমাদের কোথায় কত খরচ হয়েছে, এছাড়া কম টাকায় হোটেল কোথায় পাবেন এবং কম টাকায় ট্যাক্সি কিভাবে বুকিং করবেন। ট্যাক্সি ড্রাইভারের নম্বর এবং হোটেল সংক্রান্ত ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। হাতের বাম দিকের এই রাস্তা সোজা শিলং পিকের দিকে চলে গেছে। আমরা এখন রয়েছি আপার শিলংয়ে। এই আপার শিলংয়ে অনেক চা বাগান দেখতে পাবেন। সারি সারি পাইন গাছের পাশ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে চেরাপুঞ্জির দিকে। রাস্তার দুই দিকের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এয়ারফোর্স মিউজিয়াম কিংবা এলিফ্যান্ট ফলস যেতে হলে আপনাদের এই একই রাস্তা দিয়ে যেতে হবে। রাস্তার বাম দিকে এখন যেটা দেখছেন এটা হলো এয়ারফোর্স মিউজিয়াম। এই সংক্রান্ত ভিডিও এর আগের পর্বে দেওয়া হয়েছে, সেটা দেখে নিতে পারেন। আজকে আমাদের যাওয়া এবং আসা মিলিয়ে প্রায় ১৪০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তা খুব সুন্দর, কিন্তু ডাউকি যাওয়ার রাস্তা খুবই খারাপ। ডাউকি ট্যুর আমরা সরকারি বাসে করেছিলাম, কিন্তু চেরাপুঞ্জি ট্যুর আমরা প্রাইভেট গাড়ি নিয়ে গিয়েছি। হিসেব করে দেখলাম সরকারি বাসে চেরাপুঞ্জি ট্যুর জনপ্রতি ৭০০ টাকা করে। আমরা যেহেতু ৪ জনের গ্রুপ ছিলাম, তাই জনপ্রতি ৬০০ টাকা দিয়ে প্রাইভেট গাড়ি বুকিং করে নিয়েছি। আপনি যদি একা কিংবা ২ জন হন, তাহলে কম টাকায় সরকারি বাস ট্যুর ভালো। রাস্তার দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আজকের প্রথম দেখার জায়গা মাওডো ব্রিজ এবং ডাইম পেভ ভ্যালি। সমস্ত ট্যুর গাড়িগুলো আপনাদের ব্রিজের একটু আগে নামিয়ে দেবে, আর গাড়িগুলো ব্রিজ পেরিয়ে সামনে ডাইম পেভ ভ্যালির কাছে পার্কিং পয়েন্টে দাঁড়ায়। আমরা এখন মাউক ডগ ব্রিজের উপর দিয়ে সামনে এগিয়ে চলেছি। ব্রিজটি খুব একটা বড় নয়, কিন্তু ব্রিজের চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। ব্রিজ থেকে নিচে বয়ে চলা পাহাড়ি নদীর খাদ অনেক গভীরে, সেখানে কিছু পাইন গাছ দেখা যাচ্ছে। মাউক ডগ ব্রিজের দুপাশে উঁচু পাহাড়, এক কথায় অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ। কিন্তু রাস্তায় আসতে আসতে দেখলাম অনেক জায়গায় পাহাড় কেটে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। কিছু ক্ষেত্রে দেখলাম পাহাড় কেটে রাস্তা তৈরি হচ্ছে। এইভাবে পাহাড় ধ্বংস হয়ে গেলে পর্যটকরা মেঘালয় কি দেখতে আসবে, সেটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন। আমার ৩ বন্ধুর এই জায়গাটা বেশ ভালোই লেগেছে। পায়ে হেঁটে ব্রিজ পেরিয়ে আমরা চলে এলাম ডাইম পেভ ভ্যালির দিকে। পর্যটকরা মূলত এই ভ্যালি দেখতে এখানে দাঁড়ায়। ভ্যালির সামনেই রয়েছে গাড়ি পার্কিং এর জায়গা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আপনার মোবাইলের ক্যামেরা অটোমেটিক অন হয়ে যাবে। আসল সৌন্দর্য সামনে অপেক্ষা করছিল। এখন যেটা দেখছেন এটা হলো সেই ভি আকৃতির ভ্যালি, বা অনেকে ভি আকৃতির পাহাড় বলে থাকে। এই ভ্যালির আসল এবং লোকাল নাম হলো ডাইম পেভ ভ্যালি। সত্যি মনটা খুশিতে ভরে গেল। এমন একটা প্রাকৃতিক সৌন্দর্য নিজের চোখে দেখার আনন্দটা আলাদা। আমরা গিয়েছিলাম নভেম্বর মাসে, তখন পাহাড়ি নদীগুলো প্রায় শুকিয়ে গেছে। অনেকে বলে চেরাপুঞ্জির আসল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে জুন থেকে সেপ্টেম্বর মাসে আসতে হবে। সেই সময় এই ভ্যালি এবং চেরাপুঞ্জি যাওয়ার রাস্তায় প্রচুর ঝর্ণা দেখতে পাবেন। ঘন কালো মেঘগুলো আপনার শরীর স্পর্শ করে চলে যাবে। এই রকম প্রাকৃতিক সৌন্দর্য দেখে লোভ সামলাতে পারলাম না। সেলফি স্টিক বের করে সবাই মিলে গ্রুপ এবং সিঙ্গেল প্রচুর ছবি এবং ভিডিও তুলে ফেললাম। এক কথায় জায়গাটা অসাধারণ। আমরা সকাল ৯:৩০টার মধ্যে এখানে পৌঁছে গেছি। চারিদিকে অনেক পর্যটক দেখতে পেলাম। কিছু বাসও দাঁড়িয়ে আছে। এইসব বাসগুলো করে অনেক স্কুলের ছেলে মেয়েরা চেরাপুঞ্জি ট্যুরে চলেছে। আবারও সেই সতর্ক বার্তা দিচ্ছি, বেশি সময় নষ্ট করবেন না।
এখনও প্রচুর জায়গা রয়েছে। এক জায়গায় বেশি সময় নষ্ট করলে অন্যান্য জায়গাগুলো দেখতে পাবেন না। পাহাড়ে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে, সেটা মাথায় রাখবেন। রাস্তা ধরে কিছুটা সামনের দিকে এগিয়ে এসেছি। আমাদের ড্রাইভার ডাইম পেপ ভ্যালি ফলকের সামনে দাঁড়িয়েছিল। সামনে এখন যেটা দেখছেন এটা হলো বাঞ্জি জাম্পিং টিকিট কাউন্টার। কন্টাক্ট নম্বর দিচ্ছি। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষজন চাইলে যোগাযোগ করে সমস্ত বিষয়ে জেনে নিতে পারেন। এখানে জিপ লাইন অ্যাডভেঞ্চারও করতে পারেন, তবে পুরোটাই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ওনাদের অনলাইন সাইটের ঠিকানা দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। ডাইম পেপ ভ্যালিতে অ্যাডভেঞ্চার এর সব রকমের ব্যবস্থা রয়েছে, এইটুকু জানানোই আমার উদ্দেশ্য ছিল। পাশেই একটা চায়ের দোকানে দাঁড়িয়ে সবাই মিলে সকালের চা বিস্কুট খেয়ে নিলাম। সেই সকাল 8টার সময় শিলং থেকে বেরিয়েছি। কিছুই খাওয়া হয়নি। আমাদের ড্রাইভার বাবুল দা অনেকটা গাইড এর কাজ করছিল। উনি সব জায়গা সম্পর্কে বর্ণনা দিচ্ছিল। হালকা টিফিন সেরে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়েছি। আমাদের গাড়ি ছুটে চলেছে চেরাপুঞ্জির দিকে। ড্রাইভার দাদার সঙ্গে অনেক বিষয়ে আলোচনা চলছে। উনি বাংলা, হিন্দি সব ভাষায় কথা বলেন। বাম দিকে গভীর গিরিখাতকে পাশ কাটিয়ে গাড়ি চলছে। আপনারা যদি আমাদের ড্রাইভার বাবুল দাদার গাড়ি বুকিং করতে চান, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে ওনার ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিন। এখানে বলে রাখি, আপনারা যদি 2 কিংবা 3 জন হন, তাহলে মেঘালয় সরকারের বাস ট্যুর বুকিং করুন। জনপ্রতি 700 টাকা লাগবে। দেখতে দেখতে আমরা চলে এলাম আজকের দ্বিতীয় গন্তব্যস্থানে। এটি হল স্কাই ভিউ পয়েন্ট। দূরের ওই পাহাড় চূড়া থেকে সমগ্র ভ্যালি খুব ভালো দেখা যায়। নিচ থেকে প্রায় 200 সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। টিকিট মূল্য রয়েছে, তবে আমরা উপরে উঠিনি তাই বলতে পারছি না, কিন্তু শুনেছি উপর থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আপনারা এখানে 15 মিনিট দাঁড়ানোর চেষ্টা করবেন। দারুণ সুন্দর জায়গা। আমরা কিছুটা সময় কাটিয়ে আবার চলেছি আমাদের আজকের তৃতীয় ঘোরার জায়গার দিকে, ওয়াকাবা ফলস। চেরাপুঞ্জি যেতে রাস্তায় পড়বে। সরকারি বাস ট্যুরে এখানে দাঁড়ায় না। আমরা যেহেতু প্রাইভেট গাড়ি ভাড়া করে ঘুরছি, তাই কোথায় কোথায় যাব সেটা আমরা নিজেরাই ঠিক করে নিয়েছি। আপনারা চাইলে আমাদের মতো করে ঘুরতে পারেন। এই ওয়াকাবা ফলস চেরাপুঞ্জির বিখ্যাত একটি জায়গা। সামনে যেটা দেখছেন এটা টিকিট কাউন্টার। এখানে প্রবেশ মূল্য আছে, তবে ছোট বাচ্চাদের প্রবেশ মূল্য নেই। জনপ্রতি 30 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এগিয়ে চলেছি নিচে ওয়াটারফলস এর দিকে। ওয়াকাবা জলপ্রপাত হল দ্বিস্তর বিশিষ্ট মৌসুমী জলপ্রপাত, কারণ বর্ষার জলেই এই জলপ্রপাতের মূল জলের উৎস। বর্ষাকালে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে এটি একটি শক্তিশালী জলপ্রপাতের রূপ নেয়। এখানে বলে রাখি, রাস্তা থেকে প্রায় 400 সিঁড়ি পেরিয়ে নিচে নামতে হবে, তাই যাদের পক্ষে সম্ভব তারাই আসুন। তবে জঙ্গলে ঘেরা এই জলপ্রপাত আপনাকে নিরাশ করবে না। আমরা পাশে থাকা রেলিংগুলো ধরে ধীরে ধীরে নিচে নামতে শুরু করেছি। চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি সুন্দর। যাদের একটু অ্যাডভেঞ্চার পছন্দ তারা অবশ্যই ঘুরে যান। কিছুটা নিচে নামতেই প্রথম জলপ্রপাতের দেখা মিলবে। আমরা গিয়েছিলাম নভেম্বর মাসে, তাই জলের প্রবাহ কম ছিল, কিন্তু বর্ষাকালে এলে জলের তীব্রতা অধিক দেখতে পাবেন। আমার বন্ধুরা একদম জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে পড়ল। বুঝতেই তো পারছেন, পাহাড়, ঝর্ণা এইসব দেখলে আমরা সমতলের মানুষেরা কিছুতে লোভ সামলাতে পারি না। আমিও এর থেকে বাদ গেলাম না। সেলফি স্টিক দিয়ে নিজের সামান্য কিছু ভিডিও এবং 360 ডিগ্রি ভিউ তুলে নিলাম। চারিদিকে জঙ্গলে ঘেরা এই ওয়াকাবা জলপ্রপাতের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। আরও নিচে রয়েছে মূল জলপ্রপাত, সেটা কিছুটা সময় পর দেখাবো। নিচে নামতে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু ঘুরতে যেহেতু এসেছি, না দেখে ফিরে যাওয়ার কোনো প্রশ্ন নেই। প্রথম ধাপ দেখে আমরা আরও নিচের দিকে নামতে শুরু করলাম। পাহাড়ের গায়ে লেগে থাকা পাথরগুলো লাল রঙের। দেখে মনে হচ্ছে লোহার ভাগ বেশি, তাই পাথরগুলো বেশ শক্তপোক্ত। যেদিকে তাকাই শুধু পাহাড় আর জঙ্গল। নিচের দিকে নামার সময় একটু সাবধানে নামবেন। সিঁড়িগুলো বেশ খাড়া, তবে পাশে ধরে নামার রেলিং রয়েছে, সেগুলো ভালো করে ধরে নামতে পারেন। নামার পথে কিছু দূর এলে একটা রেলিং দিয়ে ঘেরা ফাঁকা জায়গা চোখে পড়বে। নিচে নামতে গিয়ে কষ্ট হলে এখানে কিছুটা সময় বিশ্রাম করে আবারও চলতে শুরু করুন। এই জায়গায় থেকে একটা রাস্তা উপরে জলপ্রপাতের মাথার দিকে গেছে। আরেকটি রাস্তা আরও নিচের দিকে, যেখানে জলপ্রপাতের জল পড়ছে সেখানে গেছে।
আপনারা উপরের রাস্তা ধরে যাবেন। আমরা কিন্তু নিচের রাস্তা ধরে আরও নিচে যেখানে জল পড়ছে সেখানে গিয়েছিলাম। এখানে তখন নামার রাস্তা এবং রেলিং বানানোর কাজ চলছিল। খুব সাবধানে নেমে যা দেখলাম নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না। ওয়াকাবা জলপ্রপাতের জল তখনও প্রচণ্ড গতিতে পড়ছে। আমরা নভেম্বর মাসে এসে এতটা জল দেখতে পাবো আশা করিনি, কারণ সেপ্টেম্বর মাসে বর্ষা শেষ হয়ে যায়। নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে এইসব পাহাড়ি নদীগুলোতে জল প্রায় শুকিয়ে যায়। হয়তো আমাদের ভাগ্য ভালো ছিল তাই দেখতে পেয়েছি। আমাদের ড্রাইভার গাড়িতে আসার সময় বলছিল ওয়াকাবা জলপ্রপাতে জল আছে। উপর থেকে যেখানে জল পড়ছে সেটা প্রায় 190 মিটার দূরে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে থেকে সামনে আর কিছু নেই, নিচে গভীর গিরিখাত। প্রচণ্ড ভয়ের সাথে ভিডিও করছি। বর্ষাকালে এখানে দাঁড়ানোর কথা কল্পনাই করা যায় না। এত কাছ থেকে জলপ্রপাত দেখে সবাই দারুণ খুশি। এবার আমরা ফিরে যাচ্ছি জলপ্রপাতের উপরে মাথার দিকে, যেখান থেকে জল নিচে খাদে পড়ছে। ভাঙ্গা চোরা সিঁড়ি দিয়ে আসতে আসতে চলে এলাম উপরের অংশে। এখন সামনে যেটা দেখছেন এটাই হলো ওয়াকাবা জলপ্রপাতের উপরের অংশ। এখান থেকে নদীর জল পাথরের বুক বেয়ে নিচে গভীর খাদে গিয়ে পড়ছে। সামনের দিকে এগোনোর একদম চেষ্টা করবেন না। দেখতে পাচ্ছেন তার কাটা দিয়ে ঘেরা, জলের তীব্রতায় রেলিং পিলারগুলো ভেঙে গেছে। নিচে কয়েকশো ফুটের গভীর খাদ, বিপদ যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে, অথবা পা পিছলে পড়েও যেতে পারেন। আনন্দ করুন, তবে সতর্ক থাকুন। জলপ্রপাতের গর্জন ভালোই শোনা যাচ্ছে। নিচে ভ্যালি থেকে আসা শীতল বাতাস আপনার হৃদয় ছুঁয়ে যাবে। ওয়াকাবা জলপ্রপাতের জল খুবই পরিষ্কার। জলের নিচে পাথরগুলো চকচক করছে। এতটা স্বচ্ছ এবং পরিষ্কার এখানকার জল। দূরের ওই জায়গা থেকে জল আসছে, বর্ষাকালে এখানে দাঁড়ানোর কথা ভাবা যায় না। আমাদের এক ভাই লক্ষ্মী সে তো আনন্দে নাচতে শুরু করেছে। জায়গাটা এক কথায় অসাধারণ। পেছন ফিরে দেখি আরেক বন্ধু রামগোপাল, সেও আনন্দে লাফিয়ে উঠেছে। জায়গাটি চোখে না দেখলে ভাষায় বর্ণনা করা খুব কঠিন। এত পরিশ্রম করে নিচে আসা আমাদের সার্থক। আমিও এই আনন্দে ক্যামেরা বন্ধুকে দিয়ে নিজের জন্য সামান্য ভিডিও রেকর্ড করলাম। একই ফ্রেমে 3 জন দাঁড়িয়ে আছি। এতটাই স্বচ্ছ এখানকার জল যে নিজের হাত মুখ ধুয়ে নিলাম। জায়গাটি যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। খুব সাবধানে পা ফেলবেন। বিপদের হাত পা থাকে না, কখন চলে আসবে বুঝতেই পারবেন না। কোনো রকম সিকিউরিটি গার্ড এখানে নেই। সামনেই গভীর গিরিখাত। আনন্দ করুন, তবে সতর্ক থেকে। জলের ধাক্কায় সমস্ত রেলিংগুলো ভেঙে পড়েছে, তাই খুব কাছে না যাওয়াই ভালো। ভাই লক্ষ্মী এবং সুব্রত জলের মাঝখানে বড় বড় পাথর খণ্ডগুলোর উপরে গিয়ে দাঁড়িয়েছে। ঘুরতে ঘুরতে সময় ভুলে গেছি। ড্রাইভারকে 30 মিনিট বলে এসেছি, কিন্তু প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। ওয়াকাবা জলপ্রপাতকে বিদায় জানিয়ে এবার আমাদের ফেরার পালা। এই বাসগুলোতে করে অনেক স্কুলের ছেলে মেয়ে এসেছে। এটা পার্কিং এরিয়া, এখানে পার্কিং মূল্য রয়েছে, তাই আমাদের ড্রাইভার রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়েছিল। আবারও বলছি, খুব বেশি সময় কোথাও নষ্ট না করাই ভালো। আরও অনেক জায়গা দেখা বাকি আছে। চেরাপুঞ্জিকে বলা হয় গুহার রাজ্য। আমরা অনেকগুলো গুহা আজকে দেখব, তাই তাড়াতাড়ি আবার গাড়ির কাছে ফিরে এলাম। এইদিকে চেরাপুঞ্জি। ওয়াকাবা জলপ্রপাতকে পেছনে ফেলে আমরা এখন চলেছি আজকের চতুর্থ ঘোরার জায়গা আরোহা কেভ বা গুহা দেখতে। চেরাপুঞ্জি শহরে প্রবেশের কিছুটা আগে হাতের বাম দিকের পড়বে। দেখতে দেখতে আমরা আরোহা গুহার পার্কিং পয়েন্টে পৌঁছে গেছি। গাড়ি এবং ড্রাইভার রইল পার্কিং পয়েন্টে। আমরা চলেছি গুহার উদ্দেশ্যে। পার্কিং পয়েন্ট থেকে অনেকটাই হাঁটতে হবে। ডান দিকে গভীর গিরিখাত, তারই সাথে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে সঙ্গী করে আমরা হেঁটে চলেছি টিকিট কাউন্টারের দিকে। পার্কিং পয়েন্ট থেকে গুহার দিকের যাওয়ার রাস্তায় প্রায় 100 মিটারের মতো এগিয়ে এলে সামনে দেখতে পাবেন টিকিট কাউন্টার। বাচ্চাদের 10 টাকা এবং সাধারণ মানুষের জন্য 50 টাকা টিকিট। টিকিট কেটে ডান দিকের গেট দিয়ে প্রবেশ করে হাঁটতে থাকুন। আরোহা গুহায় হেঁটে যাওয়ার পথটি খুবই মনোরম। ঘন গাছপালা দিয়ে নান্দনিকভাবে তৈরি একটি মনোমুগ্ধকর পথ। লুংশিন্না পাহাড়ের পাশ দিয়ে আঁকাবাঁকা করে তৈরি করা এই পথ, যা আপনাকে জলপ্রপাত এবং আশেপাশের উপত্যকার অসাধারণ দৃশ্য দেখায়।
আরওয়াহ গুহা মেঘালয়ের সবচেয়ে বিখ্যাত গুহাগুলির মধ্যে একটি এবং নিয়মিত দর্শনার্থীদের জন্য এটি বেশ সহজলভ্য। টিকিট কাউন্টার থেকে প্রায় 20 মিনিট পাহাড়ি রাস্তা ধরে হেঁটে আপনাকে গুহার মুখে আসতে হবে। শিলং সরকারি বাস ট্যুর প্যাকেজে কিন্তু এই গুহা নেই। এর জন্য আপনাদের প্রাইভেট গাড়ি বুকিং করে আসতে হবে। চেরাপুঞ্জি শহরে প্রবেশের প্রায় 5 কিলোমিটার আগে এই আরওয়াহ গুহা পড়বে। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হয়ে থাকেন, অবশ্যই এই গুহা আপনার জন্য সঠিক। খুব বেশি বয়স্ক এবং খুব ছোট বাচ্চাদের জন্য এই গুহা নয়, তবে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য সঠিক জায়গা। এখনও অধিকাংশ পর্যটক এই গুহা সম্পর্কে জানে না। আরওয়াহ গুহা ভ্রমণের সেরা সময় হল শীতকাল। অক্টোবর থেকে মার্চ ভ্রমণের সঠিক সময়। আরামদায়ক জুতো এবং পারলে সাথে টর্চলাইট রাখতে পারেন, কারণ গুহার ভিতরে কিছু জায়গায় আলো কম। হাঁটতে হাঁটতে আমরা গুহার মুখে চলে এসেছি। এটাই আরওয়াহ গুহার প্রবেশদ্বার। গুহাটি তার জটিল গঠনের জন্য বিখ্যাত, যা লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হয়েছে। গুহার ভিতরে প্রাচীন জীবাশ্ময় দেখতে পাবেন। আমরা যখন গুহায় প্রবেশ করছি তখনও পাথর বেয়ে জল পড়ছে। ভিতরে প্রবেশ করার সাথে সাথে শীতল স্যাঁতসেঁতে পরিবেশ আপনাকে স্বাগত জানাবে। এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নিচে নামতে হবে। ভিতরে আলো বিশেষ একটা নেই, কিছু কিছু জায়গায় সামান্য আলো আছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন টিকিট কাউন্টারের সামনে একটা জেনারেটর চালু ছিল। সেখান থেকেই এখানে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। গুহার ভিতরে বিভিন্ন জায়গা জল পড়েই চলেছে, তাই সাবধানে এবং ধীরে ধীরে নামতে হবে। পা দেখে ফেলবেন, নামার সময় রেলিংগুলো ধরে নামুন। গুহার ভিতরে আমাদের যাত্রা এখান থেকে শুরু। সাংবাদিক সুব্রত রানা এখন গুহা সম্পর্কে আপনাদের কিছু বলছে, শুনুন। আমরা যাত্রাপথে অনেক কিছু দেখাবো এবং আপনাদের সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করব। এছাড়া আমাদের সাথে গুহার মধ্যে কি ঘটেছিল সেটাও জানাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। জীবন নিয়ে ঘরে যাও বাচ্চারা। কেউ নেই, বেঁচে থাকলে গুহা আবার দেখতে হবে। চল চল। কিছু পর্যটক এখনো গুহার মধ্যে প্রবেশ করছে। আমাদের এক বন্ধু তো সিঁড়ির উপরে গিয়ে বসেছে। বিচিত্র এক পরিবেশ। আগে কখনো এই রকম গুহার মধ্যে প্রবেশের সৌভাগ্য আমার হয়নি। গুহার ভেতরের পরিবেশ আমার বন্ধুদের খুবই ভালো লেগেছে। আমাদের মতো মধ্যবিত্তদের পক্ষে বিদেশে গিয়ে গুহা দেখা সম্ভব নয়, কিন্তু দেশের মধ্যে এই সব প্রাকৃতিক গুহা দেখার সুযোগ কেন হাতছাড়া করব? এক জায়গায় দেখলাম প্রবেশ নিষেধ বোর্ড ঝোলানো। গুহার ভেতরে অনেকগুলো রাস্তা বন্ধ করে রাখা হয়েছে। ওদিকে একদম যাবেন না। আমাদের সাথে যেটা হয়েছে সেটা আপনারা হয়তো অনুমান করতে পারছেন। গুহার ভেতরে আমি আর ভাই সুব্রত অন্য 2 বন্ধুর থেকে আলাদা হয়ে পড়েছি। আমরা একটু বেশি পাকামো করতে গিয়ে আলাদা হয়ে পড়েছি। আপনারা এই ভুল করতে যাবেন না। ভেতরে যেখানে যেখানে আলো জ্বালানো আছে, তার বাইরে অন্য কোনো পথে যাওয়ার চেষ্টা করবেন না। নেহাত যদি খুব ইচ্ছে হয়, টিকিট কাউন্টারের কাছে গাইড পাওয়া যায়, তাদের বুক করতে পারেন। গুহার ভেতরে একটি জলের ধারা প্রবাহিত হয়েছে, ভারী সুন্দর দেখতে। বেশ কিছুক্ষণ ধরে এই দিক ওদিক ঘুরে অবশেষে বাকি দুজনের সাথে দেখা হলো। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। গুহার ভেতরে পাথরগুলোতে ভালো করে লক্ষ্য রাখবেন। ভাগ্য ভালো থাকলে মাছের হাড়ের জীবাশ্ম দেখতে পাবেন। বিশেষ করে গুহার শেষ প্রান্তে দেখতে পাবেন। গুহার চুনাপাথরের দেয়ালে আপনি ক্রাস্টেসিয়ান খোলস দেখতে পাবেন। অবশেষে নিচু এবং সরু রাস্তা ধরে আমরা গুহার ভেতরে মূল রাস্তায় ফিরে এলাম। ড্রাইভারকে 30 মিনিট থাকবো বলে এসেছি, কিন্তু প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে। আপনারা কিন্তু এই ভুল করবেন না। এখনো অনেক জায়গায় দেখার বাকি আছে, তাই সময় সম্পর্কে সচেতন থাকতে হবে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত গুহা খোলা পাবেন। গাড়ি পার্কিং মূল্য নেই, কিন্তু প্রবেশ মূল্য আছে। এটি একটি একমুখী গুহা, প্রবেশ এবং বাহির একই জায়গা দিয়ে। সেক্ষেত্রে নতুনদের জন্য, বিশেষ করে বাচ্চাদের জন্য অন্য আরেকটি গুহা আছে, সেটা এরপরে দেখাবো। আরওয়াহ গুহাকে বিদায় জানিয়ে আমরা এখন চলেছি ইকো পার্ক এবং 7 সিস্টার্স জলপ্রপাত দেখতে। এটি হল চেরাপুঞ্জি মার্কেট।
আমরা এখন চলেছি ইকো পার্ক এবং সেভেন সিস্টার দেখতে। সামনে বাম দিকে সাদা বলের মতো এই জিনিসটি হল চেরাপুঞ্জি আবহাওয়া বিভাগের রাডার। চেরাপুঞ্জি শহর থেকে বেশ খানিকটা দূরে এই ইকো পার্ক অবস্থিত। চেরাপুঞ্জি, যার স্থানীয় নাম সোহরা, মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়ের একটি মহকুমা শহর। অতি ভারী বৃষ্টিপাত, অসংখ্য জলপ্রপাত এবং অনন্য জীবন্ত শিকড় সেতু সহ মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। এটি মেঘালয়ের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং ঐতিহাসিকভাবে কি পৃথিবীর সবচেয়ে আর্দ্র জায়গা। এখানে বলে রাখি, গাড়ি বুকিং করার সময় ড্রাইভারকে বলবেন যত পার্কিং মূল্য আছে সেটা ড্রাইভার দেবে, আপনারা দেবেন না। সেই হিসেবে গাড়ি বুকিং করবেন। এখন আমরা ইকো পার্কের গেট দিয়ে প্রবেশ করছি। এটা হলো ইকো পার্কের গাড়ি পার্কিং জায়গা। পার্কিং মূল্য আছে এবং ভেতরে প্রবেশ মূল্যও রয়েছে। এটি হলো মূল প্রবেশদ্বার। প্রবেশ পথের ডান দিকে হলো টিকিট কাউন্টার। টিকিট মূল্য সাধারণের জন্য 20 টাকা এবং বাচ্চাদের জন্য 10 টাকা। আমরা এখন পার্কের ভেতরের দিকে এগিয়ে চলেছি। পার্কটি সাধারণত প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা পাবেন। তবে খারাপ আবহাওয়ার সময় পার্কটি বন্ধ থাকতে পারে, অথবা স্থানীয় উৎসবের দিনগুলির উপরও খোলা এবং বন্ধের সময় নির্ভর করতে পারে। সবথেকে ভালো, ভ্রমণের আগে লোকাল গাড়ির চালকগুলোর থেকে জেনে নিন পার্ক খোলা আছে নাকি বন্ধ আছে। ভ্রমণের সবথেকে ভালো সময় অক্টোবর থেকে মে মাস পর্যন্ত। এই সময় বর্ষা থাকে না, তাই মনোরম আবহাওয়া এবং পরিষ্কার আকাশ দেখতে পাবেন। দূরে যেটা এখন দেখছেন ওটা একটা কৃত্রিম জলের ফোয়ারা। আমরা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে গিয়েছিলাম। তখনও চেরাপুঞ্জিতে দুপুর বেলা গরম ছিল। দূরের ওই যে জলাশয়গুলো দেখছেন এবং এই ব্রিজের নিচ দিয়ে বর্ষাকালে জল প্রবাহিত হয়ে সেভেন সিস্টার্স জলপ্রপাতের সৃষ্টি করে। ইকো পার্কে দেখার মতো বিশেষ কিছুই নেই। আমরা যখন গিয়েছিলাম তখন পার্কের কাজ চলছিল। বাচ্চাদের ঘোরার জন্য ভালো। দুপুর প্রায় 1:30টা বেজে গিয়েছে, খিদে পাচ্ছিল, তাই ভেতরে একটা হোটেলে খেয়ে নিয়েছি। এখানে সব জিনিসের দাম অনেকটা বেশি। সবজি ভাত থালা 120 টাকা, আমরা সেটাই নিলাম। এছাড়া মাছ ভাত এবং মাংস ভাত রয়েছে। ভাত তরকারি আনলিমিটেড পাবেন। তবে বাইরে গাড়ি পার্কিং যেখানে সেখানে অনেকগুলো খাওয়ার হোটেল পেয়ে যাবেন। সেখানে মূল্য অনেকটাই কম। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে পুরো পার্ক ঘুরতে বেরিয়ে পড়লাম। আমাদের সাথে অন্যান্য পর্যটকরাও এদিক ওদিক ঘুরছে। বাচ্চাদের ঘোরার জন্য আদর্শ একটি জায়গা। মেঘালয় সরকার দ্বারা পরিচালিত ইকো পার্কটি চেরাপুঞ্জির সবুজ ক্যানিয়ন এবং কাছাকাছি জলপ্রপাতের মনোরম দৃশ্য উপস্থাপন করে। খারাপ আবহাওয়ার সময় পার্কটি বন্ধ থাকে, বিশেষ করে বর্ষাকালে। চেরাপুঞ্জি শহরের জল যখন এই ইকো পার্কের উপর দিয়ে গিয়ে সামনে গভীর গিরিখাদে পড়ে, তখন সেভেন সিস্টার্স জলপ্রপাতের জন্ম হয়। এখানে নৌকা চালানো, সাঁতার কাটা, র্যাপেলিং, জিপ লাইনিং, বিভিন্ন ধরনের কার্যকলাপ রয়েছে। আমার এক বন্ধু তো দোলনায় দোল খেতে ব্যস্ত। বাচ্চাদের ঘোরার অনেক ব্যবস্থা এখানে চোখে পড়বে। ইকো পার্কের শেষ প্রান্তে এসে যে দৃশ্য আপনি দেখবেন, এক কথায় অসাধারণ। যেদিকে আপনার চোখ যাবে শুধু সবুজ পাহাড়, দিগন্ত বিস্তৃত নীল আকাশ আর শীতল স্নিগ্ধ উপত্যকা। আকাশ পরিষ্কার থাকলে দূরে বাংলাদেশের সমতল জমি দেখতে পাবেন। আরেকটু কাছে গিয়ে রেলিংগুলোর পাশে দাঁড়িয়ে দূরের পাহাড়গুলোকে দেখতে থাকি। নিচে উপত্যকার মাঝখানে কিছু ঘর বাড়িও দেখতে পাবেন। দিগন্ত বিস্তৃত নীল আকাশ সঙ্গে মনমুগ্ধকর সবুজ পাহাড় দেখে আপনার মোবাইলের ক্যামেরা বন্ধ করার ইচ্ছে থাকবে না। এখানে কিছুটা সময় পারলে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতিকে দেখুন। দূরের ওই সমতলের জায়গাগুলো হল বাংলাদেশের। আমরা এখন সেভেন সিস্টার্স জলপ্রপাতের মাথায় দাঁড়িয়ে আছি। আর দূরের ওই পাহাড় থেকে বর্ষাকালে সেভেন সিস্টার্স দেখতে এই রকম হয়। সেভেন সিস্টার্স জলপ্রপাত আপনাকে দূরের ওই পাহাড় থেকে দেখতে হবে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ধীরে ধীরে জল শেষ হয়ে যায়। এখন যে দৃশ্য দেখছেন এটা বর্ষাকালের। স্থানীয়দের মতে 7টি স্রোত 7 বনের প্রতিনিধিত্ব করে। আমরা রেলিংগুলোর পাশে দাঁড়িয়ে চারিদিকে সবুজে ঢাকা পাহাড়, গভীর গিরিখাত দেখছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে জল নিচে 1000 ফুট নিচে গিয়ে পড়ে। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির সময় এই ইকো পার্ক বন্ধ করে দেওয়া হয়। তখন এই জায়গায় দাঁড়ানোর কথা ভাবা যায় না। ইকো পার্কের এই ব্রিজের নিচে এখন যে সামান্য জল দেখছেন, বর্ষাকালে এই জায়গা দিয়েই চেরাপুঞ্জি শহরের বিশাল জলরাশি
প্রচণ্ড শক্তি নিয়ে সামনে এগিয়ে গিয়ে এই অংশ দিয়ে নিচে খাদে পড়ে। এইভাবেই সেভেন সিস্টার্স জলপ্রপাতের জন্ম হয়। এই দৃশ্য দেখতে হলে অবশ্যই বর্ষাকালে এখানে আসতে হবে। সেপ্টেম্বর থেকে মে মাসের মধ্যে এলে এই দৃশ্য দেখতে পাবেন না। পাহাড়ি জলপ্রপাত এবং ঝর্ণা বর্ষাকালে দেখতে হয়, তবে বর্ষাকালে পাহাড়ে আসতে অনেকেই চায় না। তার কারণ পাহাড়ে বর্ষাকালে দুর্ঘটনা ঘটতে পারে। সেভেন সিস্টার্স জলপ্রপাত চেরাপুঞ্জি তথা মেঘালয় ভ্রমণের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। মেঘালয় এলে সেভেন সিস্টার্স জলপ্রপাত না দেখে কেউ ফেরে না। আমরা পুলিশ বাজারে যে হোটেলে ছিলাম তারও নাম সেভেন সিস্টার্স। ইকো পার্ক এবং সেভেন সিস্টার্স জলপ্রপাতকে বিদায় জানিয়ে আমরা চলেছি পরবর্তী আকর্ষণীয় জায়গা মাউসমাই গুহা দেখতে। রাস্তায় যেতে যেতে আপনাদের চেরাপুঞ্জি থাকার কিছু হোটেল এবং হোমস্টের নম্বর দিচ্ছি, দরকারে ভিডিও দাঁড় করিয়ে দেখে নিতে পারেন। বেশিরভাগ পর্যটক শিলং পুলিশ বাজারে থেকে একদিনে চেরাপুঞ্জি ঘুরে আসে, কিন্তু আপনাদের যদি চেরাপুঞ্জি থাকার ইচ্ছে হয় তাহলে দেখতে পারেন। বুকিং এর আগে সব জেনে বুঝে তবেই বুকিং করবেন। দেখতে দেখতে আমরা চলে এলাম আজকের ৬ষ্ঠতম ঘোরার জায়গা মাউসমাই গুহা দেখতে। এটা হলো মাউসমাই গুহার পার্কিং এরিয়া। বিশাল বড় পার্কিং জায়গা, কারণ প্রচুর ট্যুর গাড়ি প্রতিদিন এখানে আসে। বিশেষ করে লোকাল স্কুলগুলোর ছাত্রছাত্রীদের এডুকেশনাল ট্যুরে এখানে প্রচণ্ড ভিড় দেখা যায়। আমাদের গাড়ি পার্কিং জায়গায়, আর আমরা চলেছি সামনে মাউসমাই গুহা দেখতে। মাউসমাই গুহা আমাদের আজকের ভ্রমণের ৬ষ্ঠতম জায়গা। এটি মেঘালয়ের পর্যটনের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। গুহার সামনে প্রচুর দোকান দেখতে পাবেন, বেশিরভাগই ফল, খাবার এবং হাতে তৈরি জিনিসপত্রের। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনও স্কুল ছাত্রদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কিছুটা সামনের দিকে এগিয়ে এলে হাতের ডান দিকে একটি কোণে দেখতে পাবেন এই মাউসমাই গুহার প্রবেশপথ। প্রবেশপথেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে টিকিট মূল্য রয়েছে, সেটা খুব একটা বেশি নয়। আমরা এর আগে আরেকটি গুহা দেখেছিলাম, তার থেকে এই গুহা আকারে ছোট। সামনেই টিকিট কাউন্টার। টিকিট মূল্য দেখে নিন। বাচ্চাদের জন্য ১০ টাকা এবং সাধারণ মানুষের জন্য ৩০ টাকা। টিকিট কেটে একই পথে সামনের দিকে হাঁটতে থাকুন। কিছুটা সামনে এলেই সামান্য কয়েকটি সিঁড়ি অতিক্রম করেই পেয়ে যাবেন মাউসমাই গুহার মুখ। এই গুহা খুবই সহজ এবং সরল, তাই সব বয়সের মানুষ এখানে আসতে পারেন। তবে গুহার ভেতরে জল থাকে, তাই একটু সাবধানে পা ফেলবেন। এখন যেটা দেখছেন এটা হলো মাউসমাই গুহার মুখ। এখান দিয়েই সবাইকে ভেতরে প্রবেশ করতে হবে। এটি একটি প্রাকৃতিক গুহা, যার প্রবেশ এবং বাহির পথ আলাদা। তার মানে এক জায়গা দিয়ে প্রবেশ করবেন এবং অন্য জায়গা দিয়ে বাইরে বেরিয়ে আসতে হবে। গুহায় ঢুকে আপনি গুহার ছাদ থেকে অবিরাম জল পড়তে দেখবেন। চুনাপাথরের তৈরি এই গুহার মেঝেতে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটের উৎপত্তি দেখতে পাবেন। অসাধারণ পর্যবেক্ষণের মাধ্যমে আপনি আরও মনে রাখতে পারবেন কিভাবে গুহার ছাদ এবং মেঝে একসাথে যুক্ত হয়ে বিখ্যাত স্তম্ভগুলি তৈরি হয়েছে। তাছাড়া গুহার কিছু খোলা অংশ বেশ বড়, কিন্তু কিছু জায়গা এত ছোট যে হাঁটু গেড়ে মাথা নত করতে হয়। প্রবেশপথটি বেশ বিশাল হলেও বাইরে বেরিয়ে আসার জায়গাটি ছোট। প্রায় ১৫০ মিটার দীর্ঘ গুহার ভেতরে এমন কিছু জায়গা আছে খুব সরু, তাই যারা একটু মোটা তাদের পক্ষে অসুবিধে হতে পারে। ভেতরে ছবি তুলতে ভুলবেন না, কারণ এটি জীবনের অন্যতম একটি সুযোগ। গুহার ভিতরে চুনাপাথরের দেওয়ালে জীবাশ্ম দেখতে পারবেন, তাই প্রচুর সংখ্যক স্কুলের ছেলে মেয়ে এখানে ঘুরতে আসে। বিজ্ঞানের অনুসন্ধানের বিশেষ একটি জায়গা হল এই মাউসমাই গুহা। গুহার ভেতরে একটু সাবধানে হাঁটতে হবে, কারণ কিছু জায়গায় গুহার ছাদ খুব নিচু, মাথায় লেগে যেতে পারে। এছাড়া মোবাইলের মধ্যে উপরের ছাদ থেকে জল পড়তে পারে, সেই দিকে খেয়াল রাখবেন। বিশেষ করে বাচ্চাদের প্রতি একটু বেশি খেয়াল রাখবেন। গুহার মেঝে একেবারে পিচ্ছিল। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মাউসমাই গুহা খোলা পাবেন। গুহার ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে, তারপরেও সমস্যা হলে মোবাইলের লাইট জ্বালিয়ে নেবেন। দেওয়ালগুলো সবসময় ভিজে থাকে, তাই বেশি হাত দিয়ে ধরবেন না। গুহার ভেতরে বিভিন্ন আকৃতির প্রাকৃতিক নকশা আপনাকে অবাক করবে। প্রথমবার যদি আপনি কোনো গুহার মধ্যে প্রবেশ করে থাকেন, তাহলে এই মাউসমাই গুহা আপনাকে অবাক করে দেবে। খুব সুন্দর একটি গুহা, যার জন্য প্রচুর পর্যটক প্রতিদিন এখানে ভিড় করে। এবার আসুন এই গুহার কিছু ইতিহাস জেনে নিই। মাউসমাই গুহা স্থানীয় কিছু শিকারীদের দ্বারা আবিষ্কার হয়েছে।
খাসি উপজাতির মানুষেরা প্রাচীনকালে আশ্রয় ও আচার অনুষ্ঠানের জন্য এই গুহা ব্যবহার করত। 1970-এর দশকে জনসাধারণের জন্য এই গুহাকে উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে এটি চেরাপুঞ্জির একটি প্রধান পর্যটন কেন্দ্র। বর্তমানে স্থানীয় পর্যটন বিভাগ এই গুহার পরিচালনা করে। এই গুহাটি একটি চুনাপাথরের গুহা, যা লক্ষ লক্ষ বছরের ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে তৈরি হয়েছে। গুহার ভেতরে একটি জায়গায় আপনাকে সামান্য একটু উঁচু পাথরের বাধা পেরিয়ে সামনে এগোতে হবে। সেক্ষেত্রে প্রবীণ নাগরিকদের প্রতি বিশেষ লক্ষ্য রাখবেন। আমরা যেদিন মাওসমাই গুহা দেখতে গিয়েছিলাম, সেই দিন লোকাল দুটি স্কুলের ছেলে মেয়েরা গুহা দেখতে এসেছিল। এছাড়া প্রচুর বাঙালি পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। স্কুলের ছেলে মেয়েগুলো গুহার ভেতরে যেন ছোটাছুটি শুরু করে দিয়েছিল। কারোর কোনো কথা শুনছিল না। এই বয়সে আমরাও কোনো অংশে কম ছিলাম না। যাই হোক, অনেকটা সময় গুহার ভেতরে কাটিয়ে ফেলেছি। এবার বাইরে বেরিয়ে আসতে পারলে বাঁচি। নিজের মাথা এবং শরীরকে যতটুকু পারবেন বাঁচিয়ে চলুন। গুহার ভেতরে দেওয়ালগুলো এবড়ো খেবড়ো। আমরা ধীরে ধীরে পাশ কাটিয়ে একদম গুহার শেষ প্রান্তে বেরিয়ে যাওয়ার মুখের কাছে চলে এসেছি। গুহা থেকে বেরিয়ে কিছু সিঁড়ি অতিক্রম করে একদম টিকিট কাউন্টারের পাশের রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে এলাম। মাওসমাই গুহা সকল বয়সের মানুষের জন্য সঠিক। তাই তো এই গুহা দেখার ভিড় একটু বেশি। আমরা এর আগে যে আরওয়া গুহা দেখেছিলাম সেটা কিন্তু এই গুহার থেকে অনেক বড় এবং গভীর। সেখানে বাচ্চাদের নিয়ে অনেকে যেতে চায় না। তাই মেঘালয় ঘুরতে আসা বেশিরভাগ পর্যটকের কাছে মাওসমাই গুহা বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। মাওসমাই গুহাকে বিদায় জানিয়ে আমরা চলেছি আজকে আমাদের সপ্তম তথা শেষ ঘোরার জায়গা নোহকালিকাই জলপ্রপাত দেখতে। সারাদিন ঘুরতে ঘুরতে সময় যে কখন চলে গেছে বুঝতেই পারিনি। আরও কিছু জায়গা দেখার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠল না। মাওসমাই গুহা থেকে নোহকালিকাই জলপ্রপাত প্রায় 12 কিলোমিটার দূরে। আমাদের গাড়ি এখন চলেছে চেরাপুঞ্জি শহরের দিকে। চেরাপুঞ্জি শহরের উপর দিয়েই নোহকালিকাই জলপ্রপাত যেতে হয়। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে গেছে। রাস্তার দুই দিকের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি নোহকালিকাই জলপ্রপাতের পার্কিং জায়গায়। এখানে গাড়ি পার্কিং মূল্য রয়েছে। এখন সময় বিকেল 4টে। গাড়ি থেকে নেমে আমরা চলেছি নোহকালিকাই জলপ্রপাতের দিকে। এটাই আমাদের চেরাপুঞ্জি ভ্রমণের সপ্তম তথা শেষ জায়গা। নোহকালিকাই জলপ্রপাত ভারতের সবথেকে উঁচু জলপ্রপাত। এর উচ্চতা প্রায় 340 মিটার। এছাড়া এটি পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ জলপ্রপাত। এই নোহকালিকাই জলপ্রপাতের পেছনে একটি মর্মান্তিক কাহিনী আছে, সেটা আপনাদের এবারে বলবো। এখন সামনে যেটা দেখছেন এটাই সেই বিখ্যাত নোহকালিকাই জলপ্রপাত। এই জলপ্রপাতের প্রচুর ভিডিও আপনারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে থাকবেন। নোহকালিকাই নামটি খাসি ভাষা কালিকাইয়ের লাফ থেকে নেওয়া হয়েছে। স্থানীয় একটি করুণ গল্পকথার সাথে এর নামকরণ করা হয়েছে। কিংবদন্তি অনুসারে গল্পটি কালিকাই নামে এক বিধবা মহিলার, যিনি তার প্রথম স্বামী মারা যাওয়ার পর পুনরায় বিয়ে করেছিলেন। ভদ্রমহিলার আগের সংসারের একটি মেয়ে ছিল। কালিকাইয়ের সেই মেয়ের প্রতি ভালোবাসা দেখে ঈর্ষান্বিত হয়ে তার বর্তমান স্বামী শিশুটিকে হত্যা করে এবং তার মাংস রান্না করে লিকাইকে পরিবেশন করে। লিকাই তার মেয়ের আঙুল দেখে চিনতে পারে এবং সে কি খেয়েছে তা বুঝতে পেরে হতাশায় সে দৌড়ে এসে এই পাহাড় থেকে লাফ দেয়। পরবর্তীকালে সেই ভদ্রমহিলার স্মৃতির উদ্দেশ্যে জলপ্রপাতের নামকরণ করা হয়েছে নোহকালিকাই জলপ্রপাত। পার্কিং লটের কাছে অবস্থিত ভিউ পয়েন্ট থেকে জলপ্রপাতটি ভালোই দেখা যায়। আশেপাশের দৃশ্য খুবই মনোরম। গভীর সবুজ গাছে ঢাকা পাহাড়, প্রাকৃতিক জলাশয় এবং পাদদেশে ঘন জঙ্গলের দৃশ্য উপভোগ করতে পারবেন। আরও মনোমুগ্ধকর অভিজ্ঞতার জন্য আপনি জলপ্রপাতের মাথায় অথবা ঘন জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে নিচে পৌঁছাতে পারেন। আমরা কিন্তু যাইনি, কারণ সেক্ষেত্রে অনেকটা সময় হাতে নিয়ে আসতে হবে। এছাড়া অনেকটা পাহাড়ি রাস্তা হেঁটে সেখানে পৌঁছাতে হয়। আমার মতে না যাওয়াই ভালো। লোহার রেলিংগুলোর কাছ থেকে জলপ্রপাত। নোহকালিকাই জলপ্রপাত চেরাপুঞ্জি তথা মেঘালয় রাজ্যের বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র, তাই এখানে প্রচুর মানুষের সমাগম হয়। মেঘালয় তথা চেরাপুঞ্জি ভ্রমণের সমস্ত ট্যুর প্যাকেজে এই নোহকালিকাই জলপ্রপাত অন্তর্ভুক্ত থাকে। চেরাপুঞ্জি, যার লোকাল নাম সোহরা, পৃথিবীর সবচেয়ে আর্দ্র স্থানগুলির মধ্যে এটি একটি। বর্ষাকালে বৃষ্টির জলে এই জলপ্রপাতের জন্ম হয়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময় শুষ্ক মৌসুম চলে।
তাই শক্তি হারিয়ে এই জলপ্রপাতটি পুকুরে পরিণত হয়। জলপ্রপাতের নিচে একটি অস্বাভাবিক সবুজ রঙের জলাধার রয়েছে। বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে এবার আমরা পাশের বাজার এলাকা ঘুরতে বেরিয়ে পড়লাম। গাড়ি থেকে নেমে আমরা যে রাস্তা ধরে এখানে এসেছিলাম সেই রাস্তাটি সোজা বাজারের মধ্যে প্রবেশ করেছে। স্থানীয় ছোট ছোট দোকান এখানে আছে। এই সব দোকানগুলোতে আপনি হলুদ, বিভিন্ন মসলা, লোকাল জামাকাপড় এছাড়া স্থানীয় মানুষের ঐতিহ্যবাহী হস্তশিল্পের নানান পণ্য কিনতে পারবেন। তবে দাম দেখলাম একটু বেশি। তার যথেষ্ট কারণও রয়েছে। এই জায়গাটা শিলং থেকে প্রায় ৮০ কিলোমিটার এবং চেরাপুঞ্জি শহর থেকে ৮ কিলোমিটার দূরে। কেনাকাটা সম্পূর্ণরূপে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে স্থানীয় এইসব মানুষেরা আমাদের মতো পর্যটকদের দিকে তাকিয়ে থাকে। ভালো লাগলে কিছু কিনবেন, তবে সেটা অবশ্যই দাম দর করে। বাজার পেরিয়ে আরও সামনের দিকে এগিয়ে এসেছি। হাতের ডান দিকে দেখলাম একটা হলুদ রঙের বোর্ড লাগানো আছে। এখানে চেরাপুঞ্জি সম্পর্কে বর্ণনা দেওয়া আছে, যেমন এটা পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, সমুদ্রপৃষ্ঠ থেকে এখানকার উচ্চতা। এই ভাঙাচোরা রাস্তা ধরে দুপাশে বেড়ে ওঠা ঘাসের মধ্য দিয়ে আমরা আরও দক্ষিণ দিকে হেঁটে চলেছি। শুকিয়ে যাওয়া এই বিস্তীর্ণ ঘাসের উপরে ডুবন্ত বিকেলের সূর্যের আলো যেন পুরো লাল রঙের সমুদ্রের সৃষ্টি করেছে। পুরো ভ্যালি যেন মঙ্গল গ্রহের মতো লাল হয়ে গেছে। আমরা কেন সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেটা বুঝতে আপনাদের নিশ্চয় অসুবিধে হচ্ছে। তাহলে বলছি শুনুন, আমরা চলেছি সানসেট পয়েন্টের উদ্দেশ্যে। বিকেল বেলা যারা নহকালিকাই জলপ্রপাত দেখতে আসে তাদের বেশিরভাগই নহকালিকাই জলপ্রপাত দেখে ফিরে যায়। আমরা যেহেতু প্রাইভেট গাড়ি ভাড়া নিয়ে এসেছি এবং ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই সূর্য অস্ত দেখার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। চারিদিকে ঘন উঁচু ঘাসের মাঝখান দিয়ে আমরা চারজন হেঁটে চলেছি। আমাদের সাথে কিছু পর্যটকদেরও আনাগোনা লক্ষ্য করা গেছে। চেরাপুঞ্জি পাহাড়ে দাঁড়িয়ে দিগন্তে পাহাড়ের কোলে অস্তমিত সূর্য দেখার আনন্দটাই আলাদা। ধীরে ধীরে সূর্য পাহাড়ের কোলে ডুবে গেছে। আকাশের চারিদিকে এক অদ্ভুত আলোর রেখা ছড়িয়ে পড়েছে। আমাদের সাথে আরও কিছু পর্যটক এই মহাজাগতিক দৃশ্য নিজের চোখে উপলব্ধি করল। সারাদিন আজ অনেক জায়গা ঘুরে দেখেছি, এবার শিলং ফেরার পালা। আমাদের সাথে সারাদিন চেরাপুঞ্জি ঘুরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের সারাদিনের খরচ এই রকম।